57 জনের মৃত্যু হয়েছে শেষ 24 ঘন্টায়। সেই সাথে লকডাউনের যে এক্সিট প্ল্যান সেটি করা হচ্ছে। 10টি নির্দেশনা থাকবে এই এক্সিট প্ল্যানের মধ্যে। এই প্ল্যানগুলো আসলে কি, সেই বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করব এবং সেই সাথে করোনা ভাইরাসের যে সংক্রমণের হার সেটা কি কমতে শুরু করলো কিনা সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। আর দর্শক, আপনারা চাইলে করোনা ভাইরাসকে ঘিরে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আমি অন্তরা বিশ্বাস। দর্শক, আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন অতিথি, তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। শুরুতে আমাদের সঙ্গে আছেন আজ অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, কিডনি রোগ বিশেষজ্ঞ, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার ফারহানা হক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এই যে 10 দফা এক্সিট প্ল্যান করা হচ্ছে, এই 10 দফাকে আপনি কিভাবে দেখছেন? লকডাউন বন্ধ করে যদি আমরা এই মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, এই যে বিভিন্ন ধরনের প্রস্তাবের কথা বলা হচ্ছে, প্রস্তাব করা হচ্ছে, অফিসেও এক ধরনের মানুষের যে সমাগম সেটিকে সীমিত আকারে নিয়ে আসা, এই যে বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি ভালো সমাধান হবে? দেখেন, আমরা তো কয়েকদিন প্রায় 3-4 সপ্তাহ লকডাউনের ভিতরে পাস করলাম। এখন যেহেতু সরকার একটু স্বস্তিতে, আমরা একটু স্বস্তিতে মনে হচ্ছে যে 57 জনের মৃত্যু এবং মৃত্যুর সংক্রমণের হার 10.3%, সেই দিকে চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে। এবং সামনে একটা আমাদের মুসলমানদের যে একটা ঈদ উৎসব আছে, সেটাও চিন্তা করতে হবে। সবকিছু চিন্তা করে সরকার এখন একটা ট্রানজিট যেভাবে কিভাবে করা যায় সে একটা পরিকল্পনা নিবেন, এবং সেই জন্য 10 দফা বা যে কয়েক দফা দেয় সেটা আলো। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এখন যেটা দেখা যাচ্ছে যে দ্বিতীয় ঢেউয়ের যে একটা ভয়াবহ চিত্র, যেটা আমাদের অনেকের এই কয়দিনে দেখেন, জুলাই মাসে, গত বছর জুলাই মাসে মাত্র 1264 জন মারা গিয়েছিল, আর এই বছর এই এপ্রিল মাসেই আপনার 2380 জন, অর্থাৎ প্রায় ডবল একই মাসে গেল। সেইটাকে সরকার এই যেভাবেই হোক, কঠিন লকডাউন বা যাই বলি, আমরা তো সংক্রমণটা অ্যাটলিস্ট মৃত্যুর হার এবং সংক্রমণটা অনেক অংশে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। যদিও অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্ন হলো এখনো কিন্তু আমরা সেই যে সোশ্যাল ডিস্টেন্স যেটা বলি বা যেটা সুরক্ষা, নিজের সুরক্ষা, সেগুলি কিন্তু আমরা অনেকটা উন্নতি হয়েছে। এখন রাস্তাঘাটে যেটা দেখা যায়, অনেকে আমরা মাস্ক পরছি, অনেকেই এটার উপরে একটা যে একটা মাস্ক যেটা ইম্পর্টেন্ট, একটাই তো ব্যাগ, তারপর দ্বিতীয় ভ্যাকসিনের যেটা আছে, দেখেন আপনি জানেন প্রায় আমাদের প্রায় এই 57 লক্ষ ভ্যাকসিন অলরেডি আমরা দিয়ে ফেলেছি, এবং এর ভিতরে প্রায় আমার মনে হয় এখন এই 28 লক্ষ দ্বিতীয় ডোজও দেওয়া হয়ে গেছে। বাকি যেগুলি আছে, যারা আছেন তাদের ভিতরে আমার মনে হয় 14 লক্ষ ভ্যাকসিন শর্ট আছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে, আপনি জানেন রাশিয়া এবং আমার মনে হয় চায়না থেকেও ভ্যাকসিন আনার জন্য সরকার অনুমোদন দিয়ে দিয়েছে। 28 তারিখ অনুমোদন, এখন 2-1 সপ্তাহ ভিতরে ভ্যাকসিন আসবে। সেই ভ্যাকসিন পরীক্ষা করে অথবা সেই সীমিত আকারে কিছু লোকের উপরে পরীক্ষা করার পরে এই ভ্যাকসিন চালু হবে। বাই দিস টাইম আমরা জানি যে ইন্ডিয়াও হয়তো এখন একটু বেশ ক্রাইসিসে আছে ভ্যাকসিন নিয়ে, সেরাম ইনস্টিটিউট হয়তো তারাও ভ্যাকসিন দেবে। আমরা মনে করি এই যে সুরক্ষাগুলি, একটা হলো প্রথম হলো মাস্ক, দ্বিতীয় হলো আপনার সুরক্ষার জন্য যে আপনার সোশ্যাল ডিস্টেন্স, সেটা আমরা পারবো না। তৃতীয় সুরক্ষা যেটা আমরা ভ্যাকসিন, সেটা ভ্যাকসিন দিয়ে আমি যেটা মনে করি এই 18 কোটি লোকের ভিতরে আমরা এখন তো মাত্র কত পার্সেন্ট, 3.4% আমরা ভ্যাকসিন দিতে পেরেছি। আমাদের সেই ভ্যাকসিন যদি 12 কোটি বা 10 কোটি লোকের দিতে হয়, সেটা লং টার্ম ইফেক্ট। এবং আপনারা জানেন যে এই ভ্যাকসিন যেগুলি আসতেছে, সেগুলি কিছু কিছু আমাদের দেশীয় কোম্পানিকেও উৎপাদনের ভার দিতে পারে। এই প্রসঙ্গে আমরা বিস্তারিত আলাপ করব, কিন্তু যে প্রসঙ্গে আমরা ছিলাম যে এই যে লকডাউন এক্সিট প্ল্যান, এটির জন্য যে 10টি দফা দেওয়া হয়েছে, তার মধ্যে বলা হচ্ছে গণপরিবহন যেন তাদের সক্ষমতা 50% যাত্রী বহন করে। খাবারের দোকান, মুদি দোকান, মার্কেট, শপিং মলে একটা নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে এগুলো। জনসমাবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। দৈনিক মজুরির ভিত্তিতে জীবিকা নির্বাহ করে যারা, তারা কাজ চালিয়ে যেতে পারবে, এবং নিয়োগকারী প্রতিষ্ঠানকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যেন তারা শারীরিক দূরত্ব বজায় রাখেন। কলকারখানার প্রবেশ মুখে শ্রমিকদের জন্য স্যানিটাইজেশন ব্যবস্থা রাখতে হবে। মানে এই বিষয়গুলো তো নতুন নয়, আগের থেকেই ছিল। মানে শুরু থেকেই বলা হচ্ছিল, যদিও গণপরিবহনে 50% থাকবে, এটি শুধুমাত্র লকডাউন বা সাধারণ ছুটির সময়ে বা বিশেষ বিশেষ সময়ে করা হয়েছে। বাকিগুলো তো আসলে একেবারে
সাধারণ সতর্কতা, এটার জন্য এই যে 10 দফা দেয়া হলো এবং এর আগে 18 দফা প্রস্তাব করা হলো, কোনোটাই তো মানা হলো না। ডক্টর ফারহানা হক, আপনার কাছে আসতে চাই, মানে আমাদের কোনো কিছুই আমরা মানছি না, যখন একটু তীব্র হয়ে যাচ্ছে আমরা লকডাউন দিচ্ছি, সাধারণ ছুটি দিচ্ছি, কিন্তু আমাদের নিজেদের মনে এই সচেতনতাটা আসছে না। আজকেও যেটি দেখা গেছে, অনেকেই আসলে মার্কেটে গেছেন, মুখে মাস্ক ছাড়া গেছেন, শারীরিক দূরত্ব তারা বজায় রাখেননি। মানে এই সমস্যার আসলে সমাধানটা কি, শুধুমাত্র মার্কেটেই না, রাস্তাঘাটে সকল জায়গায়? ধন্যবাদ অন্তরা। আমার আসলে খুব দুঃখ লাগলো যে আজকে লকডাউন চলাকালীন অবস্থাতেই যেরকম উপচে পড়া ভিড়ের কিছু ছবি আমরা দেখতে পেলাম সোশ্যাল বিভিন্ন মিডিয়াতে। তো এই যে লকডাউন দেয়া হচ্ছে বা বারবার আমরা সাধারণ ছুটি দিচ্ছি বা শিথিল আকারে লকডাউন দিচ্ছি, এটা তখনই আমরা মানে সফলভাবে করতে পারবো বা এগুলো উঠিয়ে নিতে পারবো যদি আমাদের সচেতনতাটা যথেষ্ট পরিমাণে নিজেদের মধ্যে থাকে। কারণ আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে কি অবস্থা, যেখানে মৃত্যু নিয়ে প্রত্যেকটা বাড়িতে দেখা যাচ্ছে প্রতি 5 জনের মধ্যে 1 জন করে করোনা আক্রান্ত হচ্ছে কিংবা মৃত্যুর মুখে ঢলে পড়ছে। এবং আমাদের দেশে যে স্বাস্থ্য ব্যবস্থা, ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা যথেষ্ট পরিমাণ আইসিইউ বা ওইভাবে মোকাবেলা করতে পারছি না। তো সেই ক্ষেত্রে যদি নিজেদের পরিবার পরিজনদেরকে নতুন কাপড় দেওয়ার আশায় আমরা নিজেদেরকেই সম্ভব মৃত্যুর মুখে ঢেলে দেই, তাহলে এটা আসলে বোকামি ছাড়া আর কিছুই হবে না। তো সেই ক্ষেত্রে এই এখনো সময় আছে আমাদের, আমরা পার্শ্ববর্তী দেশের দিকে তাকিয়ে আমরা একটু নিজেদের পরিবার পরিজনদের কথা চিন্তা করে যে এই সাধারণ জিনিসগুলো এতদিনে আমরা শিখে গেছি, কারণ আমরা শুরু থেকেই বলছি মাস্কের ব্যবহার, হাত সাবান দিয়ে ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। তো এই জিনিসগুলো আমাদেরকে এখন অন্তত আগে যদি নাও করে থাকি, এখন অন্তত সচেতনটা হতে হবে। এবং যেটা যে মার্কেট আমরা খোলা রাখছি, এভাবে দীর্ঘদিন লকডাউন আসলে করা সম্ভব না, কিন্তু সেই ক্ষেত্রে যখন খুব বিশেষ প্রয়োজনে কাউকে বের হতে হবে, তখন তার মাথায় এই জিনিসগুলো সেট আপ থাকতে হবে যে হাউ লং, হাউ ফার, হাউ ওপেন, মানে আমি কতক্ষণের জন্য মার্কেটে যাব বা প্রয়োজনের কাজটা যত দ্রুত সম্ভব করতে হবে, এবং আমার আশেপাশে কতজন মানুষ থাকবে এই জায়গাটুকু আমি অ্যাভয়েড করব, যেখানে অপেক্ষাকৃত কম মানুষ থাকবে সেখানে যাব, এবং আমি নিজেকে কতটুকু প্রোটেক্টেড ওয়েতে যেতে পারবো। সেক্ষেত্রে যেটা আমরা তো মাস্ক অবশ্যই পরতে হবে, এবং কোন ক্ষেত্রে যেটা এখন সবাইকে আমরা সাজেস্ট করছি যে আপনি যদি একটা সার্জিক্যাল মাস্ক পরেন, তাহলে উপরে আরো একটা কাপড়ের তৈরি 2 লেয়ার বা 3 লেয়ারের কাপড়ের একটা মাস্ক ব্যবহার করতে হবে, যাতে কোনোভাবেই বাতাস চলাচলের মাধ্যম না থাকে। এবং যত দ্রুত সম্ভব কাজ সেরে বাসায় এসে যেটা গোসল করা বা হাত ধোয়া সাবান দিয়ে সেটা মেনটেন করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। যেটি আসলে গত বছর দেখা গেল যে বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্রগুলোকে বন্ধ রাখা হলো এবং তারা বেশ ক্ষতির মুখে পড়লেন। হোটেলে যারা চাকরি করতেন বা পর্যটন শিল্প কেন্দ্রিক যে চাকরিগুলো যারা করতেন, তারা আসলে এক ধরনের সমস্যায় পড়লেন, অনেকের চাকরি চলে গেল। এবং এবারও কিন্তু এই যে 10 দফা যে এক্সিট প্ল্যানের কথা বলা হচ্ছে, যে প্রস্তাব দেওয়া হয়েছে, আসলে সেখানেও বলা হচ্ছে যে বিনোদন এবং পর্যটন কেন্দ্রগুলোকে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। জীবন নাকি জীবিকা, কোনটা আগে অধ্যাপক ডক্টর শামীম আহমেদ? মানে সব যদি বন্ধ রাখা হয় তাহলে অনেক মানুষের আসলে জীবিকা আর থাকছে না, অনেকের ঘরে চাল থাকছে না, অর্থাৎ খাবারটাই থাকছে না। আবার আরেকটা হচ্ছে যে তারা হয়তো রোগে আক্রান্ত হয়ে হয়তোবা জীবনটাই থাকবে না। মানে কোনটাকে গুরুত্ব দেওয়া উচিত? সমন্বয়ে এখন আমাদের চলতে হবে। আমরা যেটা ভাবছিলাম যে করোনা 3 মাস 4 মাস 1 বছর 2 মাস, এই করোনা তো সহজে যাবে না। এই করোনা যেতে 2 বছর 3 বছর 4 বছর লাগতে পারে। কাজেই আমাদের সমন্বয় করে চলতে হবে। প্রথমবার যেটা আমরা একটু প্যানিক ছিলাম, অনেক আর্থিক সচ্ছলতা ছিল বা যাদের যা ছিল, এখন কিন্তু এই বছর কিন্তু সেরকম না। এখন এই জন্য দেখেন কঠিন লকডাউনও কিন্তু মানুষ তার জীবিকার জন্য বেরিয়েছেন। গতবার যেরকম সরকার অনুদান দিয়েছিলেন, এবারও চেষ্টা করতেছেন। সরকারের একটা সামর্থ্য আছে, প্রত্যেক আমাদের উন্নয়নশীল দেশেই এটা করতে পারে নাই যে সবাইকে অনুদান। সেই জন্য দেখেন আজকে কিন্তু এই যে দূরপাল্লার যারা বাসের মালিক সমিতি, তারা কিন্তু এই বাস খোলার জন্য তারা কালকে শনিবার রোববার থেকে তারা বিক্ষোভ মিছিল করবে, এবং তারা টকশোতে বলতেছে যে আমরা বন্ধ রেখেছি, কিন্তু দেখা যাচ্ছে যারা মাইক্রো অথবা অন্যান্য বাসে তারা 7 জনের জায়গায় 14 জন নিয়ে যাচ্ছে, তাহলে তো এই ঝুঁকিটা তারা বন্ধ রেখে লাভ হবে। সেজন্য যেটা বলা হচ্ছে, এই জন্য সরকার যেটা একটা এক্সিট প্ল্যান, যে 50% প্যাসেঞ্জার নিয়ে সুরক্ষা অর্থাৎ মাস্ক পরে, স্যানিটাইজ ইউজ করে যদি তাদের উপরে দায়িত্ব দেওয়া হয় সরকারিভাবে, এবং তাদের যে ফেডারেশন আছে বা তাদের সেইভাবে এটা করুন। আপনি দেখেন যে আপনি যে বলছেন যে কঠিন লকডাউন,
আপনি এই যে কালকে নিউ মার্কেটের চিত্র বা ইয়ের চিত্র যদি দেখেন, সেখানে তো আপনি যে লকডাউনের চিত্র তো দেখাই যায় না, মনে হচ্ছে যে আরো যানজটের যে চিত্র সেটাই দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে কারণ তারাও তো যারা এই লকডাউনের সময় যেমন রিক্সাওয়ালা বলেন, তারপরে যারা ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, তারপরে তাদের পয়লা বৈশাখের একটা উৎসব ছিল, তারপর ঈদের উৎসব, এখানে যদি তারা কেনা বেচা না করতে পারে তাহলে তারা কিভাবে চলবে, এটাও তো আপনি দেখতে হবে। সেই জন্য জীবনও রাখতে হবে, জীবিকাটাও রাখতে হবে, নিজকে বাঁচাইতে হবে। সেই জন্য জনগণের পার্টিসিপেশন করে যে আমরা যে সুরক্ষা, নিজের সুরক্ষা, অর্থাৎ আমি মাস্ক পরবো, যারা আসবেন আমার দোকানে বা আসবেন দূরত্ব বজায় রাখবে এবং সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন রাখতে হবে। একটা জিনিস তো এটা সঠিক যে আমি যদি মাস্ক পরি আর ডিস্টেন্স যদি থাকে তাহলে আমি ভাইরাসটা ট্রান্সমিট হবে না। সেই জিনিসটা জনগণের ভিতরে, অনেক জনগণ যারা গ্রামে থাকে তারা হয়তো টেলিভিশনও দেখেন না, বা এরকম এই যে হসপিটালের যে ভয়াবহ পরিস্থিতি তারা হয়তো দেখেন না, তাদের ভিতরে কোনো এই সম্বন্ধে কোনো আইডিয়াই নাই। তারা অনেকেই বলে যে আমাদের এখানে তো কোনো করোনা নাই, আমরা কেন করবো। এইটা আরেকটা জিনিস হলো যে ঢাকায় এই হট সিটি হলো ঢাকায়, ঢাকার থেকে ম্যাক্সিমাম বেড়ে 70% এর ট্রান্সমিশন ঢাকার থেকে যাবে। দূরপাল্লা বাস বন্ধ ছিল বলেই আমার মনে হয় ট্রান্সমিশনটা পেরিফেরিতে যায় নাই, ঢাকায় চিটাগাং। অর্থাৎ আমাদেরকে এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স করেই আসলে সামনের দিকে এগোতে হবে। আরো বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আসবো। এবং ডক্টর ফারহানা হক, গত বছরের শুরুতে যখন করোনা ভাইরাসের প্রকোপটা বাড়তে শুরু করে সেই সময়টাতে আমরা বারবারই আপনাদেরকে প্রশ্ন করতাম যে কি করলে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বাড়াতে পারি, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে করোনা ভাইরাসের সংক্রমণের এক ধরনের সম্পর্ক রয়েছে। সুতরাং কি করা যায় সেই প্রশ্নটি আবারও করব আপনাকে, কিন্তু ছোট্ট একটি বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছে কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। ডক্টর ফারহানা হক, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আসলে কি কি করতে হবে যেন করোনা ভাইরাস সহজে শরীরে প্রবেশ না করে বা বেশ খারাপ অবস্থা তৈরি না করে শরীরের মধ্যে এসে? এই সময়টা আসলে গ্রীষ্মের তাপদাহে আমাদের আসলে ঘাম বেশি হচ্ছে, বা করোনা অন্যান্য কারণে অনেক জ্বর বা অসুখ বিসুখ হচ্ছে। তো সেক্ষেত্রে ইমিউনিটিটা বুস্ট আপ করার জন্য আমাদের আসলে কয়েক দফা পদ্ধতিতে আগাতে হবে। যেমন হচ্ছে, যদি খাবার দাবারের কথা আমি চিন্তা করি, তাহলে খাবার দাবারের ক্ষেত্রে অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করে মানে সারাদিন বেশি পরিমাণ বা অন্যান্য লিকুইড খেতে হবে। আর আমরা যেহেতু এখন সিয়াম পালনের মাস, তো সেই ক্ষেত্রে ইফতারির পর থেকে সাহরির সময়টার আগ পর্যন্ত আপনাকে যথেষ্ট পরিমাণ লিকুইডের প্রতি খেয়াল রাখতে হবে। আর যেটা হচ্ছে যে শাকসবজি বা হচ্ছে একটু রঙিন শাকসবজি যেগুলো ইমিউনিটি বাড়ায়, সাথে মাশরুম বা অলিভ অয়েল, বাদাম, এই জাতীয় খাবার। এবং সবচেয়ে ভালো হচ্ছে আমাদের দেশে অনেক দেশি ফল আছে, পেয়ারা আছে, কুমড়ার বিচি আছে, এই জাতীয় জিনিসগুলো খেলে, বিশেষ করে মাশরুম এখন আমাদের দেশে উৎপাদন হচ্ছে, তো এই ধরনের খাবারগুলো কিন্তু ইমিউনিটিটাকে বাড়িয়ে দেয়। এছাড়া শুধু খাবারের মাধ্যমে ইমিউনিটি বাড়ালেই হবে না, আমাদের কিন্তু হচ্ছে এক্সারসাইজ বলতে আপনাকে যে একদম ঘন্টার পর ঘন্টা এক্সারসাইজ করতে হবে তা না। অন্তরা আপনি একটা দিনের নির্দিষ্ট একটা সময় করে অল্প কিছু এক্সারসাইজ করেন বা হাঁটাচলা করেন। এবং সবচেয়ে বড় কথা, ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে আমরা কিন্তু এখন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন খবর দেখে অনেক বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং অনেক বেশি স্ট্রেস করছি, এবং এই স্ট্রেসটা কিন্তু আমাদের ইমিউনিটিটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে আপনি জিঙ্ক, ভিটামিন ডি, এ বা ভিটামিন সি এগুলো তো খাবেনই, কিন্তু যতই যাই করেন না কেন নিজেকে বিভিন্ন স্ট্রেস থেকে কাটিয়ে ওঠার পদ্ধতি নিজেকেই বের করে নিতে হবে। এবং পরিবার পরিজনদেরকে একটা আদর্শ সময় দেন, এখন একটু সময় কাটান একান্তে এবং স্ট্রেস ফ্রি থাকেন, তাহলে ইমিউনিটিটাও আগের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, আপনার কাছে আসতে চাই শুরুতেই। অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, সেটি জুন পর্যন্ত ভারত আসলে আর রপ্তানি করবে না, আমাদের কাছেই না, কোনো দেশেই তারা রপ্তানি করবে না। অন্যদিকে ভ্যাকসিনের সরবরাহ নিয়ে যে জটিলতা ছিল সেটি কাটিয়ে ওঠার ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার, অর্থাৎ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে মূল কেন্দ্র, সেখান থেকে বলা হচ্ছে। তাহলে আমরা কি ভ্যাকসিন পাবো নাকি পাবো না? কারণ আমরা তো ভ্যাকসিন ছিলাম ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে। ধন্যবাদ। আমরা অত্যন্ত ভাগ্যবান, আপনিও নিয়ে নিয়েছেন 2টা ডোজ, আমিও নিয়ে নিয়েছি 2টা ডোজ। কিন্তু যারা প্রথম ডোজ নিয়েছেন আমরা জানি প্রথম ডোজে এই পর্যন্ত আমার মনে হয়
এই 58 লক্ষের মতো প্রথম ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজ প্রায় আমরা যেটুকু জানি এখন পর্যন্ত প্রায় 28 লক্ষ পর্যন্ত দ্বিতীয় ডোজ শেষ হয়েছে। তাহলে বাকি যে যারা নিয়েছেন প্রথম ডোজটা তাদের জন্য একটু ভ্যাকসিন শর্ট, মানে প্রায় 13-14 লক্ষ ডোজ শর্ট পড়বে। সেই শর্টের জন্য আমরা সরকার চেষ্টা করছেন, যেটা একটা চেষ্টা করতেছেন একই ভ্যাকসিন দেওয়ার জন্য, সেই জন্য সরকার চেষ্টা করছেন যেখানে আনইউজ অ্যাস্ট্রাজেনেকা বা অক্সফোর্ডের ভ্যাকসিন আনইউজড অবস্থা আছে, যেমন ইউএসএ তে আছে, অস্ট্রেলিয়াতে আছে, দুবাইতে আছে, সেইখান থেকে যদি তাদের কাছ থেকে আনতে পারে সেটা ডোজটা দিয়ে দিবে। এখন অল্টারনেটিভ হিসাবে আমরা জানি না সেরাম ইনস্টিটিউট কবে আমাদের ভ্যাকসিন দিবে, যেহেতু তাদের ওখানে খুব ক্রাইসিস এবং তাদের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। সেই জন্য সরকার খুব দ্রুত যে চেষ্টা করে, এখন অলরেডি আমরা রাশিয়ার থেকে এবং চায়নার থেকে ভ্যাকসিন আনার অনুমোদন অলরেডি ওষুধ প্রশাসনও দিয়ে দিয়েছেন। খুব ত্বরিত গতিতে সরকারের প্রচেষ্টায়, কূটনীতিক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বা সবারই প্রচেষ্টায় সেই ভ্যাকসিন অতি শীঘ্রই আমাদের দেশে চলে আসবে, অর্থাৎ 1 সপ্তাহের ভিতরে সেই ভ্যাকসিন আমাদের দেশে চলে আসবে। আসার পরে যেটা হবে, এটা নিশ্চয়ই একটা সীমিত আকারে ট্রায়াল হবে, আমি সঠিক জানি না, ট্রায়াল দেওয়ার পরে তারপরে ভ্যাকসিন দেওয়া। আরেকটা যেটা চেষ্টা করা হচ্ছে যে এই ভ্যাকসিনগুলি আমাদের দেশে 3টা কোম্পানি কিন্তু এই ভ্যাকসিন করার ক্ষমতা রাখেন। তারা যদি এই ভ্যাকসিনের যে ইয়েটা দেন, ফর্মুলাটা দেন, তাহলে কিন্তু এরা তৈরি করতে পারবে। তৈরি করলে হবে কি, আমাদের দেশে এখানে আমরা ইউজ করতে পারবো, এবং যদি এর অ্যাক্সেস থাকে সেটাও কিন্তু আমরা রপ্তানি করতে পারবো, সেদিকেও আমাদের জন্য ভালো। আমার মনে হয় সরকার প্রথম দিকে কিন্তু এর উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক সেই উদ্যোগটা চায়নার থেকে, আপনারা জানেন এখানে একদম টিম আসছিলেন, হঠাৎ করে উদ্যোগটা বন্ধ হয়ে গেল। যা এখন আমরা সরকারের এই যে পদক্ষেপটা অভিনন্দন জানাচ্ছি। এইভাবে সরকার যে রেস্ট অফ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে আসলে ভ্যাকসিনের যে সংকট সেটিকে মোকাবেলা করতে পারে এবং নিশ্চয়ই সরকার সেটি করবে, যে সেটাই আমাদের প্রত্যাশা। ডক্টর ফারহানা হক, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এই যে স্পুটনিক ভি এবং চীনা যে ভ্যাকসিন বাংলাদেশে তৈরি হবে, মানে কবে নাগাদ আমরা আসলে এই ভ্যাকসিন উৎপাদন করে মানুষের দুয়ারে আসলে পৌঁছাতে পারবো বা সাধারণ মানুষ নিতে পারবে এই ভ্যাকসিন? আপনারা আসলে এই প্রশ্নটার উত্তর আমি আপনাকে সঠিকভাবে কবে নাগাদ পাবো এইভাবে বলতে পারবো না। তবে আমরা যেমন গত বছর আশা করেছিলাম, আমরা যে ভ্যাকসিন গুলো ট্রায়ালে ছিল, ফেজ 3 তে ছিল, এবং আমরা ভাবছিলাম এই বছর জুনের মাঝামাঝি পাবো, সেই ভ্যাকসিন গুলো কিন্তু এর মধ্যে চলে এসেছে ট্রায়াল সম্পন্ন করে, এবং আমরা অলরেডি অনেকেই 2 ডোজও নিয়ে ফেলেছি। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এরকম একটা প্রক্রিয়া চলছে এবং কথাবার্তাও চলছে, এবং ভ্যাকসিনের যে পরিমাণ চাহিদা আমাদের দেশে, তো এই চাহিদার ভিত্তি আমরা যদি চিন্তা করে খুব দ্রুত কাজ করি, আমার মনে হয় যে 6 মাস থেকে বছর খানেকের মধ্যে আমরা বাংলাদেশে উৎপাদন করে ঘরে ঘরে পৌঁছাতে পারবো। তবে এর মধ্যে এখন আরো অনেক ভিন্ন আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন যে যদি আমরা যে ভ্যাকসিনটা নিচ্ছি অ্যাস্ট্রাজেনেকা, সেটা যদি আমরা না পাই, আমরা যদি অন্য বিকল্প ভ্যাকসিন নিয়ে আসি, তাহলে সেকেন্ড ডোজ হিসেবে সেটা গ্রহণ করা যাবে কিনা, এটা নিয়েও অনেক সমালোচনা চলছে। তো সেক্ষেত্রে আমি একটু বলতে চাই যে টেক্সাস হেলথে যিনি ভ্যাকসিন স্পেশালিস্ট আছেন, উনি কিন্তু বারবার মানা করেছেন যে উনি মনে করেন যে এই ধরনের ভ্যাকসিন যেটা একই রকমের, সেটা দেয়াটাই, সেকেন্ড ডোজটা দেয়াই শ্রেয় হবে। কারণ আমরা যদি মানে গ্রেটার ম্যাগনিটিউড চাই প্রোটেকশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা 2 রকমের ভ্যাকসিন না দেয়াই ভালো হবে বলে উনি মনে করছেন। আবার এখনো ভিন্ন ভিন্ন অপিনিয়নও আমরা পাচ্ছি। আবার অনেক দেশের থেকে মনে করা অনেক দেশ থেকে আবার মনে করা হচ্ছে যে দ্বিতীয় ডোজটি যদি অন্য কোম্পানির হয়, অন্য প্রতিষ্ঠানের হয়, সেটি হয়তো বা আরো বেশি শক্তিশালী হবে। বিভিন্ন ধরনের মতামতই আসলে রয়েছে, কোনটা সঠিক কোনটা ভুল আমাদের কাছে সকল তথ্য এখনো নেই। এই সকল বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করব বিস্তারিত, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিভিন্ন বিষয় নিয়ে আমরা এরই মধ্যে আলোচনা করেছি, কিন্তু একটি বিষয়ে আমরা একটু বিশেষভাবে জানতে চাই ডক্টর ফারহানা হক আপনার কাছে। সেটি হচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে যে সিটি স্ক্যান করাতে চাইছেন না, চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, তাদেরকে সিটি স্ক্যান করাতে বলছেন, কিন্তু তারপরেও তারা সিটি স্ক্যানটা করাতে চাচ্ছেন না। এটার আসলে কারণটা কি?
অন্তরা অনেকে আসলে সিটি স্ক্যানটা অ্যাভয়েড করে, কারণ এখানে একটা মানে রের ব্যাপার থাকে, এক্সপোজার অফ রে এর জন্য পেশেন্ট চান না যে এই সময় অসুস্থ অবস্থায় উনি আরো অতিরিক্ত রেতে এক্সপোজড হবেন। কিন্তু ডাক্তাররা যখন অ্যাডভাইস করেন তখন অবশ্যই সব সার্বিক দিক বিবেচনা করে বুঝে, তারপরেও যদি পেশেন্টরা কনফিউজ থাকে তো সেক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি ওনাদেরকে যে সিটি স্ক্যান কিন্তু খুবই স্পেসিফিক একটা টেস্ট। সেক্ষেত্রে আপনি চেস্ট এক্সরে করেন বা অন্যান্য যাই করেন না কেন, একমাত্র সিটি স্ক্যানের মাধ্যমে কিন্তু খুব পরিষ্কারভাবে লাংসের দুই সাইডের লাংসের যে চিত্রটা এবং লাংসের লোবের ভিতরে যে অস্বচ্ছ একটা লাইন ওপাসিটি দেখা যায়, সেটা কিন্তু চেস্ট এক্সরেতে ওইভাবে বোঝা যায় না। এবং আপনি হয়তো এর মধ্যে জেনেছেন যে আমাদের যে আমরা আরটিপিসিআর করে যে কোভিড এর ইয়াতে ডিটেক্ট করি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে এখনকার যে স্ট্রেন সেখানে নেগেটিভ আসে, যেটা হচ্ছে ফলস নেগেটিভ। এই ধরনের পেশেন্টরা বাইরে হাঁটাচলা ঘোরাফেরা করেন এবং অন্যান্য মানুষদেরকে আরো বেশি ইনফেক্টেড করে ফেলেন, এবং সেই ক্ষেত্রে ওনারা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিটি স্ক্যানটা করেন, ওইখানে কিন্তু স্পেসিফিক বোঝা যাবে যে ওনাদের কোভিড হয়েছে কি হয়নি। এবং সবচেয়ে বড় কথা যে শুরুর দিক থেকেই যে অনেক আর্লি স্টেজে এটা ডিটেক্ট করা যায়, এবং সিটি স্ক্যানের মাধ্যমে কিন্তু প্রোগ্রেশনটাও বোঝা যায় যে কতটুকু প্রোগ্রেসিভ হচ্ছে, সেইটাও সিটি স্ক্যানের মাধ্যমেই স্পেসিফিক করে বোঝা যায়। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে কনফিউশন নেওয়ার কোনো দরকার নাই, ডাক্তার পরামর্শ দিয়ে থাকলে অবশ্যই সিটি স্ক্যান করা। কিন্তু অনেক ক্ষেত্রে বলা হয় যে সিটি স্ক্যানের জন্য যে রেডিয়েশনটা বের হয় সেটা শরীরের জন্য ভালো নয়, বিশেষ করে গর্ভবতী নারী বা নারীদেরকে সিটি স্ক্যানের রুম থেকে বাইরেই বের করে দেওয়া হয় যখন সিটি স্ক্যান করা হয়। সে বিষয়ে কি বলবেন? গর্ভবতী নারীদের ক্ষেত্রে অবশ্যই সিটি স্ক্যান হচ্ছে পরামর্শ দিবেন না চিকিৎসক, উনি হচ্ছে মানে অন্যান্য যারা মানে উনি প্রয়োজন মনে করবেন সেক্ষেত্রেই দিবেন। এবং সিটি স্ক্যানে যে রেটা এক্সপোজড হয় সেই রেটা একবার দুবার করালে এমন কোনো ক্ষতি হবে না যেটা ওনার জন্য স্বাস্থ্য আরো হানিকর হবে। এবং আপনি যদি হচ্ছে হসপিটালাইজেশন লাগে কিনা বা সেই পেশেন্টটা হয়তো আজকালকার যে কোভিড কিন্তু অনেক সময় সাইন সিমটম থাকছে না বা খুবই মাইল্ড সাইন সিমটম থাকছে, কিন্তু পেশেন্টের লাংসটা এফেক্টেড হয়ে যাচ্ছে এবং খারাপভাবে এফেক্টেড হচ্ছে, ফলে দেখা যাচ্ছে যে পেশেন্টকে আমরা হচ্ছে হসপিটালাইজ এমন পর্যায়ে করি যখন ওনাকে আর বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে সিটি স্ক্যান করে আপনি বুঝতে পারবেন যে ওনার কখন বাসায় থাকা উচিত বা কোন সময়টা ওনাকে হসপিটালাইজেশন করা উচিত। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় যেটি দেখা যাচ্ছে যে পোস্ট কোভিড সিনড্রোম, অর্থাৎ অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছেন কিন্তু তারপরে এক ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে, এবং এবারের যে করোনা ভাইরাস যে নতুন ধরনের সেটির ধরনটা আসলে অনেকেই বুঝে উঠতে পারছেন না, বলা হচ্ছে বেশি ছোঁয়াচে এবং বেশি মারাত্মক। করোনা থেকে সেরে ওঠার পরে আসলে কি করা দরকার, অধ্যাপক ডক্টর শামীম আহমেদ? ধন্যবাদ। আমি ডক্টর ফারহানার সাথে একমত, সহমত পোষণ করছি যে এখন আমরা যে যারা আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস করি, আমরা যদি সাসপেক্ট করি যে এর কোভিড আছে, আমরা তো উপসর্গ বুঝতে পারি, দেন সিটি স্ক্যান আরটিপিসিআর টেস্টের পরেই আপনি সিটি স্ক্যান করতেই হবে মাস্ট রুটিনলি। কারণটা হলো আমরা তখন আর্লি ডিটেকশন করতে পারি এবং তার চিকিৎসাটা সঠিকভাবে সঠিক সময় আমরা কাজে এটা। আর রেডিয়েশনের কোনো হ্যাজার্ড, একটা রেডিয়েশনের জন্য কিছু ক্ষতি হয় না, কারণ আপনি প্রেগনেন্ট ওমেনেরও অনেক সময় একটা এক্সরে করা হয় তা নিয়ে দেখার জন্য, কাজেই ওইটা কোনো অসুবিধা যদি ডাক্তার মনে করেন এবং ইন্ডিকেশন থাকে অবশ্যই করতে হবে। এখন আসেন আপনি যেটা পোস্ট কোভিড সিনড্রোম। পোস্ট কোভিড সিনড্রোম হলো যথা কোভিডে সুস্থ হওয়ার পরে কতগুলি উপসর্গ থেকে যায়, সেই উপসর্গ কিন্তু এখন এস্টাবলিশড, 1 বছর হয়ে গেছে। আজকে আমরা এখন এরকম অনেক পেশেন্ট পাওয়া যায় যে যেমন তাদের শ্বাসকষ্ট হচ্ছে, তাদের ডিমেনশিয়া হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, গিরায় গিরায় ব্যথা হচ্ছে, এগুলি কতগুলি সিমটমস এবং এটা এস্টাবলিশ সিমটম। সেই জন্য আমাদের ফলো আপ রাখতে হবে। এবং তার যেমন মেইন প্রবলেম হলো আপনার লাংসটাতেই তো ইনভলভ করে। আর এখন যে ভ্যারিয়েন্টটা সেটা দেখাচ্ছে ইনফেকশন হওয়ার 3 দিন পরেই খুব অসুস্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ডাইরেক্টলি আপনার শ্বাসনালী দিয়ে লাংসের ভিতরে যাচ্ছে, 3 দিনের ভিতরেই আপনার লাংসটাকে ইনফেক্টেড করে, অর্থাৎ নানা ধরনের জটিলতা হতে পারে এবং করোনা থেকে সেরে ওঠার পরেও আসলে সাবধানে থাকতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, বারবার হাত ধুতে হবে আর অন্যান্য সাবধানতা অবলম্বন তো করতেই হবে। বিস্তারিত নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা আলোচনা করতে পারবো, আজ আর সময় নেই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। শেষ করছি আজকের মতো। শুভরাত্রি।